মেডিকেল ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ ১৯৩ শিক্ষার্থীর ফলাফল স্থগিত। ২৯ জানুয়ারির মধ্যেই যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত। বদলে যাচ্ছে পুলিশ, র্যাব, আনসার বাহিনীর পোশাকের রং। সীমান্তে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের অনুমতি পেল বিজিবি। ফেব্রুয়ারির শুরুতেই জুলাই ঘোষণাপত্র চূড়ান্তে ঐক্যমতের আশা প্রধান উপদেষ্টার। এটির আলোকেই হবে আগামীর রাজনীতি। এবং বিএনপিকে পুনর্গঠনের সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন তারেক রহমানের। কর্মী নির্বাচনে সতর্কতায় জোর নেতাদের। স্বাগত সান্ধ্য বাজারে। পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি এবং আমি তাসওয়ার নাফি। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে বরণে প্রস্তুত ক্যাপিটাল হিল। I was going to go out there now because of the freezing cold. I don't care. I've got to do it. I've got to do it now. I can't wait to. We were coming to the rally anyway, so I'm excited to be able to see him and support. And hopefully we get a chance to see him, participate in a victory celebration. আর মাত্র কয়েক ঘন্টা পরই শপথ গ্রহণ এবং প্রথম দিনেই প্রায় ২ শতাধিক নির্বাহী আদেশ দিয়ে কাজ শুরু করবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। এ নিয়েও রয়েছে সান্ধ্যবাজারে বিস্তারিত। তবে শুরুতেই এবছরের মেডিকেল ভর্তি পরীক্ষায় যে কোটার কারণে যে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য যে ফলাফল নিয়ে যে ফলাফলের বিষয়ে আমরা শুরু করতে চাই। এমবিবিএস ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণ ১৯৩ শিক্ষার্থীর ফলাফল স্থগিত করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। বিকেলে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। ২১ জানুয়ারির মধ্যে মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা কোটায় উত্তীর্ণদের ইমেইলের মাধ্যমে তথ্য প্রমাণাদি পাঠানোর নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, যা আগামী ২৯ জানুয়ারির মধ্যে যাচাই বাছাই করা হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার রুবিনা ইয়াসমিন জানান, মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান কোটার সপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে না পারলে উত্তীর্ণদের প্রাথমিক ফলাফল বাতিল বলে গণ্য হবে। এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা সহ অন্যান্য কোটায় মোট আসন বরাদ্দ ছিল ২৬৯টি, যার মধ্যে ১৯৩ জন উত্তীর্ণ হন, যাদের অধিকাংশই ৪০ থেকে ৪৬ নম্বর পেয়েছেন। নাফি, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, মেডিকেলের যে ভর্তি পরীক্ষার ফলাফলটি যখন আসলে প্রকাশ করা হয় তারপরেই কিন্তু আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এটি নিয়ে বেশ সমালোচনা হতে দেখেছি। কারণ সেখানে দেখা গেছে যে শুধুমাত্র কোটার কারণে ন্যূনতম ৪০ বা ৪১ যে নাম্বার সেগুলো পেয়েও কিন্তু অনেকে মেডিকেলের ভর্তি পরীক্ষায় আসলে এবছর নির্বাচিত হয়েছেন, যার কারণে কিন্তু আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। এবং এর আগে এছাড়া পরীক্ষা পদ্ধতি এবং সহ পরীক্ষা যে বাতিল সহ মুক্তিযোদ্ধা কোটা পুরোপুরি বাতিল করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা এবং তাদের এই যে মত বা তাদের যে এই বিষয়গুলো এগুলো একাত্মতা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এ নিয়ে বিস্তারিত জানাবেন জাহিদ হাসান। চলতি ভর্তি পরীক্ষায় ৭২ নম্বর পেয়েও মেডিকেলে পড়ার সুযোগ পাননি। রাজধানীর মুগদা থেকে কন্যাকে নিয়ে শহীদ মিনারে এসেছেন মা। এত পরিশ্রম করেও সন্তান মেডিকেলে পড়ার সুযোগ না পাওয়ার জন্য কোটাকে দায়ী করেন। আর বঞ্চিত শিক্ষার্থী বলছেন, শুধু কোটা না, পুরো ফলাফল প্রক্রিয়ায় গলদ রয়েছে। পরিবর্তন চান ভর্তি পরীক্ষা পদ্ধতির। সে কোচিং করছে, সে প্রাইভেট পড়ছে, সে একটা সেকেন্ডের জন্য রেস্ট পায় নাই, তাহলে এটা কি আর কোটার আলারা ৪০-৩৫ পেয়ে চান্স পাইছে, তো এরা কি ডাক্তার হবে? রেজাল্টটা পুরো আনফেয়ার হয়েছে, কোনো দিক দিয়ে কোনো সিস্টেম ঠিক ছিল না। এমনিতে কোটাটা বাতিল হওয়ার কথা ছিল, ওটা তো রেখেই দিছে, এটা একটা ব্যাপার। পুনর্পরীক্ষা করুক বা যেইভাবেই হোক, এইগুলো ঠিক করে আসল মেধাবীদের মূল্যায়নটা ঠিকঠাকভাবে করুক।
ক্লাস বর্জন করে সাদা অ্যাপ্রন পরিহিত মেডিকেল শিক্ষার্থীদের শহীদ মিনারে অবস্থান। এবারও কোটার বিরুদ্ধে আন্দোলনের স্লোগান। মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার প্রতিবাদেও ভর্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সোমবারের মধ্যে ফলাফল বাতিল করার হুঁশিয়ারি দেন তারা। কোটা বাতিল করে ফল পুনর্প্রকাশেরও দাবি জানান তারা। 73.5 পেয়ে 72.75 পেয়েও হচ্ছে কোনো ভালো মেডিকেলে চান্স পায় নাই, যেটা আমাদের মেডিকেল সমাজের জন্য সবার জন্য দুঃখজনক এবং খুবই লজ্জাজনক যে আমরা হচ্ছে আমাদের যে যৌক্তিক আমাদের যে মেধাবী আছে তাদেরকে আমরা মূল্যায়ন করতে পারছি না। আর সেই পুরনো কথায় পুরনো সংস্কারের যে আশা সেটা তো আমরা আর ভুলে যেতে চাই না। নতুন করে আমাদের এই সংস্কার আবার শুরু করতে হবে এবং শুরু করতে হবে এই মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল এবং পুনর্প্রকাশের মাধ্যমে। এদিকে মেডিকেল শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষা ও চাকরি সহ সব পরীক্ষা থেকে অযৌক্তিক কোটা বাতিলের দাবি জানান অভিভাবকরা। আপনার স্ত্রীর আপনার সন্তানের চিকিৎসাটা এই যে মনে করেন একটা মেডিকেল স্টুডেন্ট হওয়ার যোগ্যতা রাখে না, সেই মার্কস পেয়ে সে এমবিবিএস ভর্তি হয়ে যাচ্ছে। আমি অভিভাবকদের পক্ষ থেকে এই মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিল করে পুনরায় এই ফল প্রকাশের জোর দাবি জানাচ্ছি। আমরা সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীবৃন্দের পক্ষ থেকে আজকে মেডিকেলের শিক্ষার্থীরা যে প্রোগ্রাম করেছেন তাদের সাথে সংহতি প্রকাশ করছি। বর্তমানে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1% ও প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% কোটা সংরক্ষিত আছে। সে অনুযায়ী রোববার মেডিকেল ফলাফল প্রকাশ করে কর্তৃপক্ষ। জাহিদ হাসান, এখন ঢাকা। জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসারের পোশাকের রং। আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় 20টি পোশাক থেকে চূড়ান্ত করা হয়েছে পুলিশের জন্য আয়রন, র্যাবের জন্য অলিভ ও আনসার বাহিনীর জন্য গোল্ডেন হুইট রঙের পোশাক। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান সীমান্তে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলের ব্যবহারে বিজিবিকে অনুমতি দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন দেবরাজ দেব। জুলাই আগস্টে ঘটে যাওয়া ছাত্র জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় সবচেয়ে বড় মদদের চিত্র উঠে আসে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাতে। কোটা থেকে সরকার পতনের আন্দোলনে জনগণের বন্ধুই হয় শত্রু। নির্বিচারে গুলিতে মারা যায় হাজারো মানুষ। 5 আগস্টে আওয়ামী শাসনামলের পতনের পরই বারবার উঠে আসে আইন শৃঙ্খলা বাহিনীর কাঠামোগত পরিবর্তনের আলোচনা। মনমানসিকতার সাথে কলঙ্কজনক স্মৃতির সাথে মিশে থাকা পোশাকের পরিবর্তনের দাবি উঠে। সোমবার সকালে সচিবালয়ে বৈঠকে বসে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। বৈঠক চলে প্রায় 2 ঘন্টা, যে সভায় যোগ দেয় আসিফ নজরুল সহ অন্যান্য উপদেষ্টারা। সিদ্ধান্ত আসে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের। 20টি নমুনা পোশাক পরে পুলিশ, আনসার ও র্যাবের প্রতিনিধি দল আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় প্রবেশ করেন। সেখান থেকে পুলিশের জন্য আয়রন, র্যাবের অলিভ ও আনসার বাহিনীর জন্য গোল্ডেন হুইট বা খাকি রঙের পোশাক চূড়ান্ত হয়। বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, পোশাক পরিবর্তনের সাথে সাথে প্রশিক্ষণেও পরিবর্তন আসবে, তবে নির্দিষ্ট সময় বেঁধে না দিলেও দ্রুতই হবে বলে প্রত্যাশা করেন এই উপদেষ্টা। পোশাকের সিদ্ধান্তটা হয়ে গেছে পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য। পোশাকের সাথে সাথে সবকিছু মন মানসিকতা সবকিছুরই পরিবর্তন হয়। 15 বছর তাদের যে ধরনের ট্রেনিং ছিল তাদের ট্রেনিং এর ধরনও চেঞ্জ করতে হবে। তাদের এইগুলি তো করার জন্য আপনাকে সময় দিতে হবে, তারপর এই একটু মানবিক হওয়ার জন্য মানে ট্রেনিং দিতে হবে, এগুলির জন্য সময় দিতে হবে। সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্তে দুদেশের বাহিনী ও সাধারণের মাঝে উত্তেজনা এখন অনেকটাই শান্ত বলে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে বিজিবিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলের ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। টিয়ার গ্যাস নিক্ষেপ করা, যে টিয়ার গ্যাস তো ওদের কাছে নাই, প্লাস আপনার ওদের কাছে তো এই যে সাউন্ড গ্রেনেড নাই, এই সাউন্ড গ্রেনেড এইগুলি কেনার জন্য ওদের আমরা পারমিশন দিয়ে দিছি। যেটা নিয়ে আপনারা দেখছেন যে চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ এর কাছে আছে, কিন্তু আমাদের বিজিবির কাছে নাই। বিজিবির কাছে আছে হলো সব লেথাল ওয়েপন, এগুলি আমরা এদের অনুমতি দিয়ে দিছি ক্রয় করার জন্য। সভায় দেশে থাকা 33,648 জন অবৈধ বিদেশি নাগরিকদের 31 জানুয়ারির মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়। অন্যথায় চাকরিদাতা ও অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন উপদেষ্টা। যারা অবৈধভাবে আসছে
তারা আমাদের 31শে জানুয়ারির পর আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। দেবরাজ দেব, এখন, ঢাকা। ফেব্রুয়ারির শুরুতেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামীর রাজনীতি এই ঘোষণাপত্রের ভিত্তিতেই হবে বলে জানিয়েছেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। বৈঠকে বাংলাদেশে চলমান সংস্কার উদ্যোগ, জুলাইয়ের ঘোষণাপত্রে রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলার জন্য সরকারের প্রচেষ্টা এবং পরবর্তী সাধারণ নির্বাচনের পরিকল্পনা সম্পর্কে কথা বলেন প্রধান উপদেষ্টা। বলেন, সংস্কারের প্রস্তাবে সম্মত হলে সরকার রাজনৈতিক দলগুলোকে ঘোষণাপত্রে স্বাক্ষর করতে আহ্বান জানাবে। বৈঠকে উন্নয়ন এবং সন্ত্রাস দমন সহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি আমেরিকার সমর্থন পুনর্ব্যক্ত করেন ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত। জাতীয় নির্বাচন শুধু ইসির ব্যাপার নয়, ভোটাধিকার লড়াইয়ের ঐক্যবদ্ধ হতে হবে গোটা জাতিকে। সাভারে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করে কথা বললেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি আরও বলেন, ভোটের সব অনিয়মের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে। আগামী 3 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে হালনাগাদ কার্যক্রম। বেলায়েত হোসাইনের প্রতিবেদন। এই যে তরুণ এই জনগোষ্ঠী, যাদের বয়স কেবল 18তে পৌঁছালো, রাষ্ট্রের নাগরিকত্বের আনুষ্ঠানিক স্বীকৃতি নিতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে এসে নিবন্ধন করে নিলেন নিজের নাম, ঠিকানা এবং বয়সসহ যাবতীয় তথ্য। শৈশব কৈশোর থেকে যে দীর্ঘ অসুস্থ নির্বাচন ব্যবস্থা দেখে আসছিলেন তারা, যেখানে ছিল না মানুষের কোনো ভোটাধিকার। ভোটার হয়ে তারা চান নির্বিঘ্নে ভোট দিয়ে নিজের পছন্দমতো প্রতিনিধি নির্বাচন করতে। আমি যেহেতু নতুন ভোটার, তাই আমি চাবো যে পরবর্তী নির্বাচনে আমি সুষ্ঠুভাবে ভোট প্রদান করার মাধ্যমে দেশের একজন সঠিক জনপ্রতিনিধি নির্বাচনে ভূমিকা রাখতে পারবো। উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আমি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলাম। আশা করছি যে পরবর্তী নির্বাচনে একজন যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে পারবো। এত বছর তো মানুষ নিজের মন মতো ভোট দিতে পারে নাই। এমনও হয়েছে যে ভোট কেন্দ্রে না যেয়ে ভোট দিয়ে ফেলছে। ইনশাআল্লাহ পরবর্তীতে এমন হবে না, সবাই নিজের হাতে ভোট দিবে, নিজের অধিকারটা ভোগ করতে পারবে। নতুন করে ভোটার হচ্ছে, এর চেয়ে ভালো আর কি একটা ফিলিংস আর হতে পারে না। এর মাধ্যমে আমরা নতুনভাবে ভোট দিতে পারবো, আর আমরা দেশের নাগরিক হব। সোমবার ঢাকার সাভারে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, মানুষের ভোট দিতে না পারার আক্ষেপ গুছাতে চায় নির্বাচন কমিশন। নির্বাচনের সকল অনিয়মের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান সিইসি। ভয় ভীতিহীনভাবে নিজের পছন্দের প্রার্থীকে যেদিন ভোট দিতে পারবে সেদিন আমরা মনে করি যে ভোটের অধিকার প্রতিষ্ঠা হলো। আমরা সেই প্রতিষ্ঠা সংগ্রামে নেমেছি এবং আপনাদের সবাইকে সাথে নিয়ে এই কাজটা আমাদের করতে হবে। তিনি বলেন, মানুষের ভোটের অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। জুলাই বিপ্লবের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার যে সুযোগ এসেছে তা ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে কাজে লাগাতে হবে। এই বিপ্লবের মাধ্যমে আমরা অধিকার প্রতিষ্ঠার একটা অপরচুনিটি পেয়েছি, সুযোগ পেয়েছি। এখন প্রতিষ্ঠার কাজটা করতে হবে আমাদের। এই প্রতিষ্ঠার কাজটার মধ্যে প্রথম ধাপ হচ্ছে এই যে ভোটার সুষ্ঠু ভোটার তালিকা প্রতিষ্ঠায়। অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা বলেন, অতীতে নানাভাবে ভোটার তালিকাকে কলুষিত করা হয়েছে। এবার কোনো অভিযোগ শুনতে চায় না ইসি। মৃত ভোটার সেটা বাদ দিতে হবে, ডুয়াল এন্ট্রি বাদ দিতে হবে। ডুয়াল এন্ট্রির সংখ্যা যদিও বা আশা করি খুব কম হবে। বিদেশি ভোটার বা বিদেশি লোক পরিচয় যদি ঢুকে যেয়ে থাকে, এই তিনটাই ক্যাটাগরি। ছাত্রদের মধ্যে যে সে স্বীকৃতি মনে করে যে আমার একটি জাতীয় পরিচয়পত্র আছে, সুতরাং এই আগ্রহ থেকে আমি মনে করি যারা নতুন ভোটার হবে তারা এই পরিচয়পত্র পাওয়ার আগ্রহ নিয়েই আপনাদের কাছে আসবে। জনগণের সেবক নির্ধারণের অধিকার, যা আমরা দীর্ঘদিন হারিয়ে ফেলেছিলাম, আর সারা বছর ব্যাপী আমাদের সেই প্রচেষ্টাই চলবে। সেই হারানো অধিকার উদ্ধারের প্রচেষ্টায় আমরা রত থাকব। ভোটার তালিকা থেকেই ভোট হবে, কাজেই ভোটের র ম্যাটেরিয়ালস। আজকে যে কার্যক্রম আমরা শুরু করছি, আমার মতে আনুষ্ঠানিকভাবে ভোটের কার্যক্রম শুরু হয়ে গেছে। ভুয়া ভোটার, মৃত ভোটার এবং দ্বৈত নাগরিককে বাদ দিয়ে স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুতে সংশ্লিষ্ট সবাইকে
নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনাররা। সেই সাথে নতুন ভোটারদের তথ্য নির্ভুলভাবে লিপিবদ্ধ করারও তাগিদ দেওয়া হয়েছে। অনেক জায়গায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নেই। বেলায়েত হোসাইন, এখন ঢাকা। 7 বছর পর শুরু হয়েছে বিএনপির সদস্যপদ নবায়ন কার্যক্রম। উদ্বোধনীতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দলকে পুনর্গঠন করতেই এই উদ্যোগ। এ সময় দলের মহাসচিব নেতাকর্মীদের স্লোগানের রাজনীতি না করে বুদ্ধিবৃত্তিক রাজনীতি করার আহ্বান জানান। এ সময় মেধাবী শিক্ষার্থীদের দলে যুক্ত করার বিষয়ে গুরুত্ব দেন জ্যেষ্ঠ নেতারা। সিফাত শাহরিয়ারের প্রতিবেদন। দীর্ঘ 7 বছর পর বিএনপির সদস্যপদ নবায়ন কার্যক্রম ভার্চুয়ালি যুক্ত হয়ে কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবার শুরুতে নির্দিষ্ট ফি দিয়ে ফরম পূরণ করেন তারেক রহমান। তারপর একে একে মঞ্চে উপস্থিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা সদস্যপদ নবায়ন করেন। এর মধ্য দিয়ে দেশব্যাপী সদস্য নবায়ন কার্যক্রম শুরু করে বিএনপি। এর আগে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে সারা দেশের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও সহ সাংগঠনিক সম্পাদক নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রাখার উদ্দেশ্যে ও দলে অনুপ্রবেশকারী ঠেকাতে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এই অনুষ্ঠানকে মর্যাদাবান করার জন্য স্থায়ী কমিটির সদস্যরা বলেন, সুনাম ক্ষুণ্ণ করবে এমন সদস্য দলে রাখা যাবে না। এ সময় ক্যাম্পাসের মেধাবী ছাত্রদের বিএনপির রাজনীতিতে আনার আহ্বান জানান তারা। এ সময় স্লোগানের রাজনীতি বাদ দিয়ে নেতাকর্মীদের প্রতি বুদ্ধিবৃত্তিক রাজনীতি করার আহ্বান জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন কিন্তু যে প্রতিযোগিতা চলছে, এই প্রতিযোগিতা কিন্তু স্লোগান দেওয়ার প্রতিযোগিতা নয়, মেধার এবং বুদ্ধির প্রতিযোগিতা। সোশ্যাল মিডিয়াতে কে কত ভালো লিখতে পারেন, কথা বলতে পারেন, তার প্রতিযোগিতা। টক শোতে কে কত ভালো কথা বলতে পারেন, কত যুক্তি খণ্ডন করতে পারেন, তার প্রতিযোগিতা। এই বিষয়গুলো মাথার মধ্যে রাখতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, শত পরিশ্রমী মানুষকে ঐক্যবদ্ধ করে দলকে পুনর্গঠন করতে হবে। যেই মানুষগুলোর কারণে আজ আমরা আমাদের অবস্থান থেকে আমাদের কথাগুলো বলতে পারছি, সেই মানুষগুলোকে আবার আমরা একত্রিত করতে চাই, ঐক্যবদ্ধ করতে চাই। এবং সেই জন্যই আজকে আমাদের এই নবায়ন, মেম্বারশিপ নবায়ন করার, সদস্যপদ নবায়নের আজকের এই আনুষ্ঠানিকতা। দলকে যদি আমরা সঠিকভাবে পুনর্গঠন করতে না পারি, আমরা দেশকে পুনর্গঠন করতে পারবো না। দেশকে পুনর্গঠন করার জন্য, রাষ্ট্রকে মেরামত করার জন্য আমরা কিন্তু 31 দফা দেশের সামনে, দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। আমরা সেটিকে যদি বাস্তবায়ন করতে হয়, অবশ্যই আমাদের দলকে ঐক্যবদ্ধ, দলকে পুনর্গঠিত করতে হবে। সারা দেশে 1 কোটির অধিক সদস্য হওয়ার আশা বিএনপির। সবশেষ 2017 সালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এই কার্যক্রম সারা দেশে করেন। দেশের সামনে সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। আর মাত্র কয়েক ঘন্টা পরেই 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এ উপলক্ষে যুক্তরাষ্ট্রের আইনসভা, ক্যাপিটাল হিল ও প্রেসিডেন্ট বাসভবন হোয়াইট হাউস প্রাঙ্গণে সাজ রব। তীব্র শৈত্যপ্রবাহের কারণে শপথ অনুষ্ঠান হবে পার্লামেন্টের ভেতরে। জো বাইডেন ছাড়াও যোগ দেবেন সাবেক 3 প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামা। ইতালির প্রধানমন্ত্রী ও আর্জেন্টিনার প্রেসিডেন্ট ছাড়াও থাকছেন বিভিন্ন দেশের প্রতিনিধি। ভাইস প্রেসিডেন্ট ও প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানের পাশাপাশি রয়েছে কনসার্ট ও র্যালি। ইতিমধ্যে 2,20,000 মানুষ অনুষ্ঠানে অংশ নিতে টিকিট কেটেছেন। সময় গড়ানোর সঙ্গে ওয়াশিংটন ডিসিতে ছুটে আসছে লক্ষাধিক মানুষ। নাফি, যুদ্ধ থেকে অভিবাসন, এরপরে চড়া শুল্ক আরোপ, এই দ্বিতীয় মেয়াদে যে ট্রাম্প ক্ষমতায় যাচ্ছেন, এর আগেই সে যে বিষয়গুলো পরিবর্তনের ঘোষণা দিয়েছেন, তা নিঃসন্দেহে শত্রু এবং মিত্র যে দেশগুলো রয়েছে তাদের জন্য আমেরিকা ফার্স্ট বার্তা, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। মুক্তি, প্রেসিডেন্টের আশেপাশে অভিজাত শ্রেণীর আধিপত্যে এবারও পিষ্ট হবে মূল্যস্ফীতির চাপে সাধারণ মার্কিনীরা। এ নিয়ে বিস্তারিত জানাবেন ঈশিতা ব্রহ্ম।
প্রত্যেক প্রেসিডেন্টই আমেরিকার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেন। ডোনাল্ড ট্রাম্প নতুন এক প্রত্যয় নিয়ে 20 জানুয়ারি নিচ্ছেন হোয়াইট হাউসের দায়িত্ব। তীব্র শীতের কারণে কয়েক দশকের মধ্যে এবারই প্রথম শপথ অনুষ্ঠান ক্যাপিটল হিলের ভেতরে করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। নির্বাচনী প্রচারণা থেকে প্রেসিডেন্ট হওয়া পর্যন্ত বার্তা দিয়ে যাচ্ছেন, একদিনেই এমন পরিবর্তন আনবেন যে বিশ্ব তাক লেগে যাবে। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ সব দেশের কাছে কম বেশি গুরুত্বপূর্ণ হলেও এখনও প্রশ্ন, কেমন হবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ। তবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর হঠাৎ দুর্যোগ নেমে আসবে এমনটা মনে করার কোনো কারণ নেই বলছেন বিশ্লেষকরা। কিন্তু এমন আশঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না, দায়িত্ব গ্রহণের পর স্বৈরশাসক হয়ে যেতে পারেন তিনি, তোয়াক্কা নাও করতে পারেন মার্কিন গণতন্ত্রের। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনেরও আশঙ্কা, ট্রাম্পের আশপাশে অভিজাত শ্রেণীর আধিপত্য থাকায় অধিকার আর স্বাধীনতা ক্ষুণ্ণ হতে পারে মার্কিনদের। কানাডা গ্রিনল্যান্ড অধিগ্রহণের ইস্যুতেও তৈরি হতে পারে অস্থিরতা। America first message to everybody, both our allies and our enemies. It's the message that Trump's going to run this country as if we were the single and only powerful country in the world. ট্রাম্প মনে করেন এজেন্ডাগুলো বাস্তবায়নে বাধা হতে পারে সরকারি কর্তা ব্যক্তিরা। সেক্ষেত্রে প্রয়োজনে সরকারি পর্যায়ের কর্মকর্তাদের আরও রদবদল হতে পারে। প্রশাসনিক পদে পরিবর্তন আনতে ট্রাম্প ব্যবহার করবেন ইলন মাস্কের সরকারি দক্ষতা বিভাগকে। অনেক পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন পড়বে তার মতাদর্শের অনুসারী সরকার। বড় প্রতিষ্ঠান কিংবা বিলিয়নিয়ারদের কর ছাড়ে আইন পাশে প্রয়োজন পড়বে কংগ্রেসের অনুমোদনের। সিনেট আর কংগ্রেসে রিপাবলিকান পার্টির যথেষ্ট নিয়ন্ত্রণ থাকায় সিনেটর বা প্রতিনিধি পরিষদের সদস্যরা তার আদেশ অগ্রাহ্য করতে পারবেন না। কিন্তু লাখ লাখ অবৈধ অভিবাসীকে চাইলেই ট্রাম্প দেশ ছাড়া করতে পারবেন কিনা, কিংবা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের টার্গেট করে বিচার বিভাগকে ব্যবহার করতে পারবেন কিনা রয়েছে সেই প্রশ্ন। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ভিআইপি সারিতে থাকবেন ইলন মাস্ক, জেফ বেজোস, মার্ক জাকারবার্গের মতো বিলিয়নিয়াররা। থাকবেন গুগল, অ্যাপল আর টিকটকের প্রধান নির্বাহীরা। ক্যাপিটল হিল পরিণত হবে ধনকুবেরদের মিলনস্থল টেক ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে। নির্বাচনী প্রচারণায় নানাভাবে সহযোগিতা করার পাশাপাশি ট্রাম্পের উদ্বোধনী তহবিলে লাখ লাখ ডলার দিয়েছেন এই বিলিয়নিয়াররা। প্রশ্ন থেকেই যাচ্ছে পানামা খাল আর গ্রিনল্যান্ড অধিগ্রহণ, গালফ ও মেক্সিকোকে গালফ অফ আমেরিকা বানানো, কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য ঘোষণা সহ অভিবাসীদের প্রত্যাবাসন, আর মেক্সিকো কানাডা থেকে আমদানি পণ্যে চড়া শুল্ক আরোপের পরিকল্পনা যুক্তরাষ্ট্র পুনর্গঠনে ভূমিকা রাখবে, না ফলাফল উল্টো হবে। এসব নীতির কারণে সাধারণ মার্কিনরা আসলে কতটুকু উপকৃত হবেন উঠছে সেই বিতর্ক। অভিবাসীদের গণপ্রত্যাবাসন হলে আবাসন খাতে শ্রমিক সংকট দেখা দেবে। About 8 million of them are these unauthorized immigrants. So they're about 5% of the total workforce in America. Now, if you were successful, imagine you were successful in apprehending and removing those 8 million workers and the other 3 million of their mostly children and things like that. So those 11 million people. সাধারণ মানুষ উচ্চ মূল্যস্ফীতি থেকে মুক্তি চায়, কিন্তু অর্থনীতিবিদরা বলছেন বিভিন্ন দেশ থেকে আমদানি পণ্যের ট্রাম্পের শুল্ক আরোপ সিদ্ধান্তে নিত্যপণ্যের দর আরও বাড়বে, কিন্তু বিলিয়নিয়াররা কর ছাড়ের কারণে আরও পাবেন স্বস্তি। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। ট্রাইব্যুনালের বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আবেদনের আদেশ বুধবার। এদিন প্রথমবার আসামি পক্ষের আইনজীবী দাবি করেন, জুলাই আগস্টের ঘটনায় কোনো যুদ্ধ হয়নি, তাই এই ট্রাইব্যুনালের এখতিয়ার নেই বিচার করার। জবাবে চিফ প্রসিকিউটর বলেছেন, বিচার নিয়ে প্রশ্ন ও বিচারকদের বিব্রত করতেই এমন দাবি করছেন আসামি পক্ষ। মশিউর অনিকের প্রতিবেদন। মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম শুরুর পর প্রথমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুললেন আসামি পক্ষের কোনো আইনজীবী। খালাস ও এজলাসে ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়া আইনগত বৈধ নয় মর্মে আবেদন করেছেন নাজমুন নাহার। যুদ্ধের যে অপরাধী ছিল তাদেরকে বিচার করার জন্য এই ট্রাইব্যুনালটা গঠিত হয়েছিল। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আবেদনকে কেন্দ্র করে এজলাসে শুরু হয় বাকবিতণ্ডা। গুম, হত্যা, অপহরণ সহ একাধিক অভিযোগে কারাগারে থাকা সাবেক এই সেনা কর্মকর্তার আবেদনে বলা হয়েছে, যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালে জুলাই আগস্টের হত্যা বিচার চলতে পারে না। আমাদের দেশের যে প্রচলিত আইন আছে সেই আইনে কিন্তু অলরেডি এই বিষয়গুলো নিয়ে কিন্তু মামলা হয়েছে এবং মামলা কিন্তু চলমান, এবং এটা হচ্ছে আবার দ্বিতীয়বার কিন্তু এখানে আবার এসছে, এই একই অপরাধী নিয়ে আবার দ্বিতীয়বার এসছে। এবং শুধু তাই না,
আপনারা যদি মনে করেন ওনারা আবার ট্রাইব্যুনাল করবেন, কিন্তু এই ট্রাইব্যুনালে হবে না। শুধু তাই নয়, আইনের সংশোধন, বিচারকদের ক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এই শুনানির প্রেক্ষিতে আদেশের দিন ধার্য করা হয়েছে বুধবার। 1973 সালে যখন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টটা প্রণয়ন করা হয়, সেই আইনে বলা ছিল যে এই আইন প্রণয়নের পূর্বে অথবা পরে এই আইনে বর্ণিত যত অপরাধ হয়েছে সেগুলোর বিচার করার ক্ষমতা ট্রাইব্যুনালের থাকবে। সুতরাং এই ট্রাইব্যুনালের শুরু থেকেই রেট্রোঅ্যাক্টিভ যে ক্ষমতা বা ইফেক্ট সেটা দেয়া ছিল। পরবর্তী সময়ে যত সংশোধনী হবে সেগুলো কিন্তু মূল আইনে যেহেতু রেট্রোঅ্যাক্টিভ এফেক্ট দেয়া ছিল সেটা আওতার মধ্যে পড়বে। সুতরাং যে যুক্তিগুলো ওনারা তুলে ধরেছেন এগুলো অসার, এগুলো মূল্যহীন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন, বিচার নিয়ে প্রশ্ন ও বিচারকদের বিব্রত করতেই এই আবেদন করা হয়। তাদের একমাত্র উদ্দেশ্য গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করা। আমরা আবেদন করেছি আদালতের কাছে যে এই পিটিশন সামারিলি রিজেক্ট করে একটা দৃষ্টান্তমূলক পানিশমেন্ট দেওয়া উচিত, তাদের একটা জরিমানা করা উচিত। এটা আমরা কোর্টের কাছে দাবি জানিয়েছি। আদালত শুনেছেন দুই পক্ষকে, ওনাদের অনেক লম্বা হিয়ারিং তারা করেছেন। আগামী পরশুদিন অর্থাৎ 22 তারিখে এই বিষয়ে আদেশ দেবেন আদালত। এদিন জুলাই গণহত্যায় জড়িত পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ ও 2 কনস্টেবল হোসেন আলী ও আকরাম হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। মশিউর অনিক, এখন, ঢাকা। ফ্যাসিবাদের ছায়া এখনও রয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর মগবাজার দৈনিক সংগ্রাম পত্রিকার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে বলেন, আওয়ামী লীগ জাতির উপর তাণ্ডব চালানোর পাশাপাশি গণমাধ্যমেও তাণ্ডব চালিয়েছিল। সাংবাদিকের নিজস্ব কোনো বক্তব্য এখানে সংযোজন হবে না, আবার সত্য থেকে কিছু বিয়োজন হবে না। যিনি যেভাবে বলেছেন, যিনি যেভাবে লিখেছেন তারটা হুবহু সেইভাবে তুলে ধরতে হবে। ফ্যাসিবাদী আমলে এটা একেবারেই হয়নি। এখনো তার কিছু কালো ছায়া আমরা লক্ষ্য করি। এই নির্যাতিত সাংবাদিকদের পাশে আমরা আছি, গভীর শ্রদ্ধা নিয়েই থাকব। তাদের প্রতি আমাদের আন্তরিক নিবেদন থাকবে, এ লড়াইয়ে যোদ্ধা নয় সেনাপতি হিসাবেই আপনারা আপনাদের দায়িত্ব অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ। পশ্চিমবঙ্গের আরজি করে চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলা একমাত্র আসামি সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। যদিও আন্দোলনের মুখে আইন পরিবর্তন করে ধর্ষণ হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডের বিধান যুক্ত করে রাজ্য সরকার। Sanjay Rai was definitely involved, and as to the judgment pronounced by the Larnet Court regarding the conviction of the Sanjay Rai, we are very much happy. নাফ নদী থেকে আরাকান আর্মির হাতে জিম্মি 4টি জাহাজের মধ্যে আরও 2টি জাহাজ টেকনাফ বন্দরে পৌঁছেছে। বেলা 11টার দিকে জাহাজ দুটি স্থলবন্দরের জেটি ঘাটে পৌঁছায়। বন্দর কর্তৃপক্ষ জানায় 16 জানুয়ারি দুপুরে নাফ নদীতে ইয়াঙ্গুন থেকে আসা পণ্যবাহী 2টি কার্গো জাহাজ জিম্মি করে আরাকান আর্মি। পরদিন একই এলাকায় আরও 2টি জাহাজ জিম্মি করা হয়। পরে শনিবার প্রথম দফায় একটি জাহাজ ছেড়ে দেয় তারা। এরপর দ্বিতীয় দফায় আজ আবারও 2টি জাহাজ ছেড়ে দেয়। জিম্মি হওয়া 4টি জাহাজের মধ্যে 3টি জাহাজ টেকনাফ স্থলবন্দরে পৌঁছেছে। এখনও জিম্মি আছে একটি কার্গো জাহাজ। পশ্চিমবঙ্গের আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলা একমাত্র আসামি সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে 50,000 রুপি জরিমানা করা হয়েছে। পশ্চিমবঙ্গের সিবিআই আদালত এই রায় দেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিয়ালদাহ আদালতে মোতায়েন করা হয় 5 শতাধিক পুলিশ সদস্য। এর আগে শনিবার কলকাতা পুলিশের স্বেচ্ছাসেবী সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে দোষীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চান। এমন দাবি করলেও রায়ের পর কোনো প্রতিক্রিয়া জানাননি তিনি। এদিকে ভুক্তভোগীর পরিবারকে 17 লাখ রুপি দিতে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়। শেষ করছি শান্তবাজার। তার আগে শিরোনামগুলো আরও একবার। মেডিকেল ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটে উত্তীর্ণ 193 জনের ফলাফল স্থগিত। 29 জানুয়ারির মধ্যে যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত। বদলে যাচ্ছে পুলিশ, র্যাব, আনসার বাহিনীর পোশাকের রং। সীমান্তে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহারে বিজিবিকে অনুমতি।
ফেব্রুয়ারির শুরুতে জুলাই ঘোষণাপত্র চূড়ান্তে ঐক্যমতের আশা প্রধান উপদেষ্টার। এটির আলোকেই হবে আগামীর রাজনীতি। এবং বিএনপিকে পুনর্গঠনের সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন তারেক রহমানের। কর্মী নির্বাচনের সতর্কতায় জোর নেতাদের। এই মানুষগুলোর কারণে আজ আমরা আমাদের অবস্থান থেকে আমাদের কথাগুলো বলতে পারছি। সেই মানুষগুলোকে আবার আমরা একত্রিত করতে চাই, ঐক্যবদ্ধ করতে চাই। এই ছিল শান্তবাজার আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।